নমস্কার, আমি অয়ন্তিকা। ওয়েলকাম টু মাই চ্যানেল রিডিং টিউব। আপনাদের কাছে আবারও ফিরে এসেছি। বলেছিলাম, কথা দিয়েছিলাম আপনাদের কাছে ফিরে আসবো নতুন কোনো এক গল্প নিয়ে। আজকে আপনাদের কাছে ফিরে এসেছি নতুন আরেকটি গল্প নিয়ে। আজকের গল্পটি আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, তাই আপনাদেরকে শোনাতে চাই। আপনাদের কেমন লাগে গল্পটি শুনে অবশ্যই আমাকে জানাবেন, এবং আপনারা আরও কী ধরনের গল্প শুনতে চান নতুন নতুন, সেটাও আমাকে জানাবেন। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কাশী কবিরাজের গল্প। আমার উঠোন দিয়েই রোজ কাশী কবিরাজ একটা ছোট্ট ব্যাগ হাতে যেন কোথায় যায়। জিজ্ঞেস করলেই বলে, এই যাচ্ছি সনকপুর রুগী দেখতে ভায়া। একদিন বললে, নৈহাটি যাচ্ছি রুগী দেখতে, সেখান থেকে শ্যামনগর যাব। সেখানেও আপনার রুগী আছে বুঝি? সব জায়গায়। কলকাতায় মাসে 2 বার জাতি হয়। আমার হাসি পায়। কাশী কবিরাজ আমাদের গ্রামে বছরখানেক আগে পাকিস্তান থেকে এসে বাসা করেছে, জঙ্গলের মধ্যে একখানা দোচালা ঘর, আম গাছের ডালপালায় ঢাকা। দিনে সূর্যের আলো প্রবেশ করে না। ছেঁড়া কাপড় পরে কাশী কবিরাজের বউকে ধান সিদ্ধ করতে দেখেছি। এত যদি পসার, তবে এমন অবস্থা কেন? একদিন আষাঢ় মাসের মাঝামাঝি আকাশ ঘন মেঘ হয়ে এসে জমল। বৃষ্টি আসে আসে। কাশী কবিরাজ দেখি আমার উঠোন দিয়ে হনন করে চলেছে ব্যাগ হাতে। ডেকে বললাম, ও কবিরাজ মশাই, শুনুন শুনুন। কোথায় চললেন? বৃষ্টি আসছে। কাশী কবিরাজ আমার চণ্ডী মণ্ডপে এসে উঠে বসল। বললেন, একটু রানাঘাট যেতুম। এই ট্রেনে রুগী ছিল। কে রুগী? একজন মাদ্রাজি, পা ফুলে বিরাট হয়েছে। সব ডাক্তারের জবাব দিয়েছে। 3 বার একসরা করতে গিয়ে এলো। আমি বলেছি, ওসব একসরা টেকসরা আমার সঙ্গে লাগাবা না, আমার মুখী একসরা। আমার হাসি পেল। নিজের যদি অত গুণ, তবে দোচালার বাস করে কেন জঙ্গলের মধ্যে? লম্বা লম্বা কথা বললেই কি লোক তোকে বড় কবিরাজ ভাববে? একটু চা খান দাদা। তা খাওয়াও ভাই। বৃষ্টি এলো, একটু বসেই যায়। আপনার পসার তাহলে বেশ বেড়েছে। বাড়বে কি ভায়া, বরাবরই আছে। আমার তান্ত্রিক কবিরাজি যা কেউ সারাতে পারবে না, তা আমি সারাতে পারবো। বলেন কি? এই জন্যই তো আমার পসার। শুধু ঝাড়ানো কাড়ানো ঝাড়িয়ে রোগ সারিয়েছেন? আরে এ পাগল বলে কি, বড় বড় রোগ সারিয়েছি। তোমরা ইংরেজি লেখাপড়া জানো কি না? সমস্ত অবিশ্বাস করো জানি। ভূত মানো? এই রে, ঝাড়ফুঁক থেকে এবার ভূত পেতে এসে পৌঁছলো। কাশীনাথ কবিরাজ অনেক কিছুই জানে দেখছি। বললাম, যদি বলি মানি না? তা তো বলবাই। ইংরেজি পড়তে তোমাদের ইহকাল পরকাল সবই গিয়েছে। রাগ করো না ভাই, যা সত্যি তাই বললাম। চা এসেছে? তাহলে একটা গল্প বলি শোনো। আমার নিজের চোখে দেখা। খুব বৃষ্টি এসে পড়ল, চারিদিক অন্ধকার করে এলো। কাশীনাথ কবিরাজ তার গল্প আরম্ভ করল। কাশীনাথ কবিরাজ তান্ত্রিক মতে চিকিৎসা করে বলে অনেক দূর দূর থেকে তার ডাক আসে। আজ বছর 10 আগে হরিহরপুরে জমিদার শিবচন্দ্র মুখুজ্জের বাড়ি থেকে তার ছেলের চিকিৎসার জন্য কাশীনাথের ডাক এলো। আমি বললাম, আগে কখনো সেখানে গিয়েছিলেন আপনি? না। নাম জানতেন? খুব। আমাদের ওদেশে হরিহরপুরে জমিদারের নাম খুব প্রসিদ্ধ। যখন গিয়ে পৌঁছলেন তখন বেলা কত? সন্ধ্যের কিছু আগে। তারপর শোনো। কাশীনাথ ওদের বাড়ি দেখে অবাক হয়ে গেল। সেকালের নাম করা জমিদার, মস্ত বড় দেউরি, 2-3 মহল বাড়ি। দেউরির পাশে বৈঠকখানা ঘর, তার পাশে একটা বড় বারান্দা, ওদিকে ঠাকুর দালান, বাইরে রাসমঞ্চ, দোলমঞ্চ। তবে ওই সবই ভগ্নপ্রায়, পূর্বের সমৃদ্ধি ঘোষণা করে দাঁড়িয়ে আছে মাত্র। বড় বড় বট অশ্বত্থের গাছ গজিয়েছে বাড়ির গায়ে। মন্দিরের চূড়োয় ফাটলের বন্য শালিখের গর্ত, কাঠবিড়ালির বাসা। সামনে বড় একটা আধমজা দিঘি পানায় ভর্তি। সন্ধ্যের কিছু আগে সেই সমস্ত বড় পুরনো ভাঙা বাড়ি দেখে কাশীনাথের মনে কেমন এক অপূর্ব ভাব হলো। আমি বললাম, কি ভাব? সে তোমায় বলতে পারিনে ভায়া। ভয়ও না, আনন্দও না। কেমন যেন মনে মনে হলো, এ বড্ড অপয়া বাড়ি, এ ভিটেতে পা না দেওয়াই ভালো আমার পক্ষে। তোমার হবে না, কিন্তু আমার হয় বাপু এমনি। অন্য কোথাও হয়েছে? আরো 2-1 বার হয়েছে এমনি, কিন্তু সে কথা এখন আনবার দরকার নেই। তারপর বলি শোনো না। তারপর কাশী কবিরাজ সেখানে গিয়ে রোগী দেখল। 10 বছর বয়সে একটি ছেলে, টাইফয়েড জ্বর, খুব সংকটাপন্ন অবস্থা।
কাশী কবিরাজ গিয়ে তান্ত্রিক প্রণালীতে ঝাড়ফুঁক করে শেকড় বাকড়ের ওষুধ বেটে খাওয়ালো। রোগী কিঞ্চিত সুস্থ হয়ে উঠল। অনেক রাতে খাওয়া দাওয়া সেরে দেউরির পাশের বৈঠকখানা ঘরে এসে দেখল সেখানে তার জন্য শয্যা প্রস্তুত। উৎকৃষ্ট শয্যা, দামি নেটের মশারি, কাঁসার গ্লাসে জল ঢাকা আছে, ডিবের বাটিতে পান, সব ব্যবস্থা ওটি পরিপাটি। আমি বললাম, বড় লোকের বাড়ির বন্দোবস্ত, হাজার হোক বৌনদী ঘর তো, যতই অবস্থা খারাপ হোক পুরনো চালচলন যাবে কোথায়। তারপর কাশী কবিরাজ বেশিক্ষণ শোয়নি। এমন সময় সে দেখল ঘোমটা পড়া একটি বউ হনন করে মাঠের দিক থেকে এসে দেউরির মধ্যে দিয়ে জমিদার বাড়ি ঢুকছে। কাশী খুব আশ্চর্য হয়ে গেল। অত রাতে বাইরের মাঠ থেকে এসে বাড়ি ঢুকলো কে? ভদ্রলোকের ঘরে সুন্দরী বউ বধূ বলেই মনে হলো, যতটুকু দেখছি তা থেকে। যাক, সে এসেছে কবিরাজি করতে, অত শত খোঁজ তার কি দরকার? যে যা ভালো বোঝে করুক। আমি বললাম, রাত তখন কত? রাত 1টার কম নয়, বরং বেশি। যে দিক থেকে এলো সেদিকে কোনো লোকালয় নেই? না মশাই, ফাঁকা মাঠ অনেকখানি পর্যন্ত, তারপর কোদালে নদী। কোদালে নদীতে গরমকালে জল থাকে না, হেঁটে পার হওয়া যায়। তার ওপারে বলরামপুর গ্রাম। আপনি কি করে বুঝলেন ভদ্রবংশের মেয়ে? হাত পায়ের যতটুকু খোলা, ধবধবে ফর্সা, আজ জোছনায় রাত। আমি দিব্যি টের পাচ্ছি। মুখখানা অবশ্যই ঘোমটায় ঢাকা ছিল। বাড়ির মধ্যে ঢুকে যাবার সময় অন্য কোনো লোক ছিল না? না। আপনাকে টের পেয়েছিল? কোনো দিকে না চেয়ে হনন করে বাড়ির মধ্যে ঢুকে গেল। কাশী কবিরাজ নির্বিরোধী ভালো লোক। সে জলের গ্লাস তুলে খানিকটা জল খেয়ে মশারি টাঙিয়ে শুয়ে পড়ল। কিন্তু নানা চিন্তায় ঘুম আর আসে না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো। লোকে বাড়িতে চিকিৎসা ডাকে ঘুমোবার জন্য নয়। কাশী কবিরাজ অভিজ্ঞ লোক, দায়িত্ববোধ তার যথেষ্ট। সে অবস্থায় তার চোখে ঘুম আসে না। মিনিট খানেক পরে কাশী হঠাৎ দেখল সেই মেয়েটি তার পাশে দেউরির দিয়ে আবার বার হয়ে যাচ্ছে। বিছানা ছেড়ে সে তড়াক করে পড়ল। মেয়েটি ক্রমে দূরে মাঠের দিকে চলে যাচ্ছে। জোছনায় তার সাদা কাপড় দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। আমি বললাম, মাঠের দিকে গেল একা? একদম একা। আর অত রাত? আপনি কি ভাবলেন? আমি আর কি ভাববো মশাই, একেবারে অবাক। এত রাত একটি সুন্দরী মেয়ে এমনভাবে যে নির্জন মাঠের দিকে চলে যেতে পারে তা কখনো দেখিনি। কাশী কবিরাজ 7-5 ভাবছে এমন সময় বাড়ির মধ্যে থেকে একজন ছুটে এসে বললে, শিগগিরই আসুন কবিরাজ মশাই, রোগী কেমন করছে। কাশী গিয়ে দেখে রোগীর অবস্থা সত্যিই খারাপ। কিন্তু হঠাৎ এত খারাপ হওয়ার তো কথা নয়। যাই হোক, তখনকার মতো ব্যবস্থা করা হলো। অনেকক্ষণ খাটনির পরে রোগী খানিকটা সামলে উঠল। তখন আবার এসে শুয়ে পড়ল কাশীনাথ বাইরের দেউরির ঘরে। পরের দিনমান রোগীর অবস্থা ক্রমশ ভালোই দিকে চলছে। জমিদার বাবুর মন বেশ ভালোই। প্রথম দিন বড়ই যেন মুষড়ে পড়েছিলেন। এমনকি কবিরাজের সঙ্গে বসে দুপুরের পর খানিকক্ষণ পাশাও খেলেন। কবিরাজকে তার বড় দিঘিতে একদিন মাছ ধরতে যাবার আমন্ত্রণও জানালেন। খাওয়ার ব্যবস্থাও দুপুরে বেশ ভালোই হলো। মাছের মুড়ো, দই, দুধ, সন্দেশ ইত্যাদি। কবিরাজ খুব খুশি। জমিদারবাবু বেশ প্রফুল্ল। সেই রাতে একটা আশ্চর্য ঘটনা ঘটল। এমন ধরনের ব্যাপার কাশী কবিরাজ কখনো কল্পনাও করতে পারেননি। রোগীর অবস্থা ভালো থাকার দরুন সেদিন আর বেশি খাটুনি ছিল না ওর। সকাল সকাল খেয়ে দিয়ে শয্যা আশ্রয় করলো, কিন্তু ঘুম আসতে দেরি হতে লাগলো। কোথাকার ঘড়িতে 1টা বেজে গেল ঢং করে। ঠিক সেই সময় দেখলো কাশী কবিরাজ সেই ঘোমটা পড়া মেয়েটি দেউরি দিয়ে ঢুকে অন্দরমহলের দিকে চলেছে। বলতে কি কাশী কবিরাজের বড়ই বিস্ময় বোধ হলো। কি সাহস মেয়েটার! এত রাতে মাঠের মধ্যে দিয়ে চলে আসতেও ভয় কি করে না? মিনিট 15 কেটে গেল, কি 20 মিনিট। তারপর কাশী কবিরাজকে আশ্চর্য স্তম্ভিত করে দিয়ে সেই মেয়েটি ঘরের মধ্যে এসে ঢুকলো। আমি বললাম, আপনার ঘরে? হ্যাঁ, একেবারে আমার সামনে। ঘরে আলো ছিল। বাড়িতে রোগী থাকার দরুন আমার ঘরে সারা রাতে একটি হারকেন জ্বলে। ঘরে ঢুকে মেয়েটির মুখের ঘোমটাটা অনেকখানি তুলে কবিরাজের দিকে চাইল। বেশ সুন্দরী মহিলা, দেখলে সম্ভ্রমের উদ্রেক হয়, এমনি চেহারা। কাশী কবিরাজকে বলল, তুমি এখানে থেকো না, চলে যাও এখান থেকে। বিস্মিত ও স্তম্ভিত কাশী কবিরাজ মেয়েটির মুখের দিকে চেয়ে বলল, আপনি কে মা? আমি যেই হই, তুমি এখান থেকে যাবে কিনা? মা, আমি চিকিৎসক, রোগী দেখতে এসেছি। আমার কাজ না সেরে আমি কি করে যাব? তুমি এ রোগী বাঁচাতে পারবে না। কাল সকালে যাও এখান থেকে।
কি করে আপনি জানলেন রোগী বাঁচবে না? আমি ওর মা, ওর সৎ মা ওকে খুব কষ্ট দিচ্ছে, সে কষ্ট আমি দেখতে পারছি না। আমি ওকে নিয়ে যেতে এসেছি, নিয়েই যাব। তুমি তাকে কিছুতেই রাখতে পারবে না। কাশীনাথ কবিরাজ তখন ব্যাপারটা ঠিক যেন বুঝে উঠতে পারেনি। সে আমতা আমতা করে বলল, আপনি কোথায় থাকেন? আমি মারা যাওয়ার পরে আজ প্রায় 4 বছর হলো ওর বাবা আবার বিয়ে করেছে। আমার সেই সতীন ওকে বড় যন্ত্রণা দিচ্ছে। আমি সেখানে শান্তিতে থাকতে পারি না। খোকা আপন মনে কাঁদে। আমি শুনতে পাই, ওকে আমি নিয়ে যাবই। তুমি কেন অপচয় কুড়োবে? ঘরের ছেলে ঘরে ফিরে যাও। কাশীনাথের সমস্ত শরীর হিম হয়ে গিয়েছে যেন। কি ব্যাপারটা সামনে ঘটছে তার যেন কোনো ধারণাই নেই। তবুও সে হাত জোর করে বললে, মা, একটা কথা। আমি জমিদার বাবু আপনার স্বামীকে বলি সব। তিনি তার ছেলেকে বড়ই ভালোবাসেন। ছেলেটিকে আপনি নিয়ে গেলে তার কি অবস্থা হবে সেটা তো আপনার বিবেচনা করা উচিত। মেয়েটি বললেন, তার এ পক্ষের ছেলে মেয়ে হবে, তাদের নিয়ে তিনি থাকবেন। ও কথা বলবেন না মা। আপনি তার কথা চিন্তা না করে বেন না তো কে করবে? সব দিকে বুঝুন, তার কথা ভাবতে হবে আপনাকে। আমি আজই সব বলছি তাকে খুলে। যদি তিনি তার এ পক্ষের স্ত্রীকে বলে ছেলেটির ওপর অত্যাচার নিবারণ করতে পারেন, তবে আপনি আমাকে কথা দিন ছেলেটাকে আপনি নিয়ে যাবেন না। আমি সে চেষ্টা করি মা। করো। বলি মূর্তি অদৃশ্য হলো, কিন্তু ঘর থেকে বার হয়ে দেউড়ির দিয়ে বার হয়ে মাঠের দিকে চলে গিয়ে নিশীথ রাতের শুভ্র জ্যোৎস্নার কুয়াশায় মিলিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, বলেন কি? হ্যাঁ মশাই। আচ্ছা, এই মূর্তির কোনো অংশ অস্পষ্ট নয়? দিব্যি মানুষের মতো, কোনো অস্বাভাবিকতা নেই কোথাও। কথাবার্তা বললাম, আমার কোনো ভয় হলো না। একজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছি তেমনি মনে হলো। মূর্তিটি অদৃশ্য হওয়ার খানিক পরেই বাড়ির মধ্যে থেকে কাশীকে ডাকতে এলো। রোগীর অবস্থা খুব খারাপ, অথচ সম্মত দিন এমন ভালো ছিল। তখনকার মতো সুব্যবস্থা করে ভোরের দিকে কাশী কবিরাজ জমিদার বাবুকে বললেন, আপনার সঙ্গে আমার একটু কথা আছে, বাইরে চলুন। আমি বললাম, বাইরে এসে সব কথা বললেন নাকি? হ্যাঁ, গোড়া থেকে বললাম। এই আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আপনার প্রথম পক্ষের স্ত্রী কিছুক্ষণ আগে সেখানে দাঁড়িয়েছিলেন। বিশ্বাস করবেন? কেঁদে ফেললেন। বললেন, আমি জানি। আমি এই অসুখের সময় একদিন ওকে শিওরে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তারপর এর ইতিহাস খুবই সংক্ষিপ্ত। জমিদার বললেন, আমি জানি ওর সৎমা ওর ওপর খুব সদয় নয়, তবে এতটা আমি জানতাম না। আমি কথা দিচ্ছি, খোকা সেরে উঠলে ওর মামার বাড়িতে রেখে ওকে লেখাপড়া শেখাবো। এই সংসারে আর আনবো না। আমার স্ত্রীকেও আমি শাসন করছি। আপনি তাকে জানাবেন। রাত ভোর হয়ে গেল। রোগীর অবস্থা ক্রমশ ভালো হয়ে উঠতে লাগলো। 11 দিন পরে কাশী কবিরাজ পথ্য দিল তার রোগীকে। বললাম, ওর মাকে আর দেখিনি। আসেনি আপনার কাছে? না। নমস্কার, আজকের গল্পটি এখানেই শেষ হলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও আপনারা কী ধরনের নতুন নতুন গল্প শুনতে চাইছেন আমাকে জানাবেন। আপনাদের পছন্দ মতো আমি গল্প অবশ্যই নিয়ে আসবো। সবাই খুব ভালো থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।